মিটিয়ে দিয়ে দুজন সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। কর্নারের দিকে একটা টেবিলে গিয়ে বসলো দুজন। বন্যা মেনু দেখতে দেখতে নিতুকে জিজ্ঞেস করলো। কি খাবি? নিতু ফোনে ডুবে আছে, ওভাবেই বলল, কিছু একটা নেই। বল তুই। তোর আর আমার পছন্দের তফাৎ নেই খুব একটা। যা ইচ্ছে নে, আমি একটু ব্যস্ত আছি। বন্যা আর কিছু বলল না। ওয়েটারকে ডেকে অর্ডার দিল। ওয়েটার যাওয়ার সময় মুখ থেকে মাস্ক নামিয়ে 2টা গোলাপ দুজনের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হাসলো। বন্যা ফুলটা নিয়ে নিতুকে ডাকলো। কিন্তু সামনে তাকিয়ে বলে উঠল, আপনি আপনি কি করছেন এখানে? সবখানে কেন থাকতে হবে আপনার? সামনে ওয়েটার বেশে দাঁড়ানো উৎস নিতুর দিকে ফুলটা বাড়িয়ে মুখটা ঝুঁকিয়ে নিয়ে মৃদু গলায় বলল, ভুল করেছিলাম বলে বউ অভিমান করেছে, আর তাই আপাতত বউয়ের অভিমানের সমাপ্তির মিশনে আছি। সাকসেসফুল হতে দেবেন না? নিতু দাঁতে দাঁত চেপে বলল। আপনার মিশনের কিছু বলছি, চলে যান এখান থেকে। উৎস মাস্কটা পরে নিয়ে পুনরায় নিতুর হাতে ফুলটা ধরিয়ে দিয়ে বলল, শীঘ্রই আবার আসছি। উৎস প্রস্থান করলো। নিতু বন্যাকে বলে উঠল, উনি এখানে কিভাবে এলো রে? কে জানে, তবে যা করছে করতে দে, খাটিয়ে নে সেই সুযোগে। নিতু মৃদু হেসে বলল, লোকটা পুরো বেচারা টাইপ হয়ে গেল। তোর জন্য সুবিধাই হচ্ছে, পরবর্তীতে বাইরে যতই কাজে মাথা গরম থাকুক না কেন, বউয়ের কাছে এলে সব কুল। দুজন হেসে উঠল। আবার উৎসের নজরে যেন পড়ে না, তাই পরক্ষণেই চুপ হয়ে গম্ভীর মুখে বসে রইল দুজন। কিছুক্ষণ পর খাবার নিয়ে আবার এলো উৎস। নিজেই সার্ভ করে দিল খাবার। উৎসের অবস্থা দেখে নিতু মুচকি হাসে মনে মনে। আরও করুন বউয়ের সাথে পাকনামি। আমার জায়গায় নামিয়েই ফেললেন এবার নিজেকে। তবে এতটুকুতেই শেষ নয়। 2 মাসের পরিশ্রম, হতাশা, আমি আপনাকে এই কয়েক দিনে পুরোপুরি পুষিয়ে দিব। এ তো পুরো 2 দিন বাড়ি থেকে বের হয়নি। বন্যা শুধু নিজের কাজে সকালে বেরিয়েছে আর সন্ধ্যায় বাড়ি ফিরেছে। বাসায় একা একা 2-1টা বই সিরিজ দেখে সময় কেটেছে নিতুর। উৎস কল মেসেজ কিছুই কমেনি এই 2 দিনে, বরং আরো বেড়েছে। মানুষ যেমন নিজের কথা প্রতিদিন ডায়েরিতে লিখে যায়, উৎসও আজকাল তাই করছে। নিয়ম করে নিতুর বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকছে। সবকিছু নিতুর মোটেও খারাপ লাগছে না, বরং উৎসের এমন কাজ যে এনজয় করছে। মাঝে মধ্যে তো জানালার ফাঁকা দিয়ে উৎসকে দেখে মায়াও লাগছে তার। পরক্ষণে মনকে বোঝায়, এতগুলো দিন আমি চেষ্টা করেছি, আপনি চুপ ছিলেন। এবার না হয় আপনি কয়েকদিন পরিশ্রম করলেন। আমি আপনার মনের এই আফসোস আঘাত আরো তীব্র করতে চাই। আমি চাই আপনি বুঝেন যে আপনিও ভালোবাসার কঠিন রোগে ভুগছেন। আমাকে বোঝানোর সাথে সাথে নিজেও বুঝুন। বন্যা অফিস থেকে বাসায় ফেরার পূর্বে নিতুকে কল করে রেডি হতে বলছে। জানিয়েছে আজ দুজনে বাহিরে খাওয়া দাওয়া করবে, ঘুরবে। নিতু অমত করেনি। পূর্বে নিতু দেশে ফিরলে দুজনে কত ঘোরাঘুরি করেছে, সেসবের কিছুই তো এখন হয় না। ঋতু ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে বেলকনিতে এলো। সামনে এবং আশেপাশে হয়তো কাউকে খুঁজলো, দেখা মিলল না তার। হতাশ হয়ে রুমে ফিরে এলো। সে ওয়ার্ড্রোব থেকে পছন্দের একটা শাড়ি বের করে নিজেকে পরিপাটি করে সাজতে ব্যস্ত হলো ঋতু। বন্যা বাসায় ফিরল কিছুক্ষণ পরেই, হাতে 2টো শাড়ির প্যাকেট। একটা নিতুকে দিয়ে বলল, আজ এই শাড়িটা পরবি? নিতু প্যাকেটটা নিল। ভেতরে নীল রঙের একটা সুন্দর শাড়ি। দেখেই মুখে হাসি ফুটল নিতুর। সে বলল, ম্যাডাম কি আজ স্যালারি পেয়ে বান্ধবীকে শাড়ি উপহার দিচ্ছেন? ওপর নিচ মাথা নেড়ে বলল। জি, ঝটপট রেডি হয়ে নে। দুজন বের হলো সন্ধে পর। বন্যা জানিয়েছে তাদের বাসা থেকে একটু দূরেই কলেজ মাঠে আজ মেলা বসেছে। দুজন সেখানেই যাবে ঘুরতে। কথা অনুযায়ী দুজনে বের হলো। অন্ধকার নামতে শুরু করেছে। রাতের শহর যেন নতুন করে সাজায় নিজেকে। রাত শহর নিজেকে শাড়িতে সাজিয়ে নিতে অনুভব করলো এভাবে প্রেমিক কিংবা বরের সাথে বের হতে হয়। মেলায় ঢুকছে দুজন বেশ কিছুক্ষণ হলো। একটা দোকানের সামনে দাঁড়িয়ে দুজন এটা ওটা দেখছিল আর পছন্দের ছোটখাটো জিনিস কিনছিল। হঠাৎ একটা 10-11 বছরের পিচ্চি ছেলে এসে একটা ফুলের তোড়া আর এক টুকরো কাগজ নিতুর দিকে এগিয়ে দিল। নিতু ছেলেটার হাত থেকে নিতেই সে দৌড়ে চলে গেল সেখান থেকে। ফুলের তোড়াটা ভালোভাবে দেখে এক হাতে নিয়ে অন্য হাতে কাগজটা খুলল।
শাড়িতে কোপায় ফুলের তোড়া পরে নিও। এটা ছাড়া বেমানান লাগছে। লেখাটা পড়ে নিতু এদিক ওদিক তাকালো। কাউকে দেখা গেল না। হাতের লেখা দেখে যতটুকু আঁচ করতে পারলো তা হচ্ছে এটা উৎসের কাজ, কিন্তু কোথাও তাকে দেখা গেল না। পুরোটা সময় বেশ কয়েকটা এমন উপহার পেল নিতু। ফুলের তোড়া, পায়েল, কাচে চুড়ি, একগুচ্ছ গোলাপ জায়গা করে নিল নিতুর হাতে। বাহিরে বাহিরে বন্যার কাছে বিরক্তি প্রকাশ করলো, ভেতরে ভেতরে বেশ পুলকিত হচ্ছে সে। মনে মনে বলছে, দূরত্ব আপনাকে সত্যিকারের প্রেমিক বানিয়ে দিয়েছে। দুজনে চা খেতে ছোট্ট একটা স্টলে এসে বসতেই দুজনের জন্য চা চলে এলো। অবাক হলো দুজনে। অর্ডার করার পূর্বেই চা দেখে। নিতু এবার ভেতরে ভেতরে ছটফট করছে মানুষটাকে একবার দেখার জন্য। চায়ের কাপটা টুলের উপরে রেখে উঠে দাঁড়ালো নিতু। বন্যার কে বলল, তুই এখানে একটু বস, আমি দেখছি উনি কোথায় থেকে এমন লুকোচুরি খেলছেন। বন্যা সাবধান করে বলল, বেশি দূরে যাচ্ছি না, খারাপ ছেলেপিলে থাকতে পারে, বিপদ ডেকে আনিস না। মৃদু হাসলো নিতু। বন্যাকে উদ্দেশ্য করে বলল, তোর কি মনে হয় চোখ জোড়া আমার ওপর থেকে সরেছে? আমাকে বিপদে সে পড়তে দেবে? বন্যা জবাব দিল না, শুধু মৃদু হাসলো। নিতু উপহার পাওয়া জিনিসগুলো নিয়ে হাঁটতে শুরু করলো। এদিক ওদিক উৎসুকে খুঁজলো সে, মিলল না কিছুতেই। হতাশ হয়ে যখনই ফিরবে তখনই কেউ অন্ধকার হতে বলে উঠল। আমাকে খুঁজছো? কণ্ঠটা নিতুর চেনা। দাঁড়িয়ে গেল সে। পেছনে তাকাতে উৎসের আবছা মুখটা দেখতে পেল। স্বস্তি ফিরল যেন এতক্ষণে। ততস্য পায়ে এগিয়ে গেল উৎসের দিকে। উৎস একটা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দোকানপাট কিছুটা দূরে। আশেপাশে সেরকম কেউ নেই। নিতু এসে সামনে দাঁড়ালো। নিতু হাতের জিনিসগুলো দেখিয়ে বলল, কি হচ্ছে এসব? পছন্দ হয়নি? পছন্দের ব্যাপারটা পরে, এগুলো কেন দিচ্ছেন? দাঁত থাকতে তো দাঁতের মর্ম বোঝেননি, এখন এগুলো কেন করছেন? সোজা হয়ে দাঁড়ালো উৎস। নিস্তেজ গলায় বলল, এখন বুঝতে পারছি বলেই কদর করতে চাইছি। কিন্তু জিনিসগুলো উৎসের হাতে ধরিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম আমার আশেপাশে যেন না দেখি আপনাকে। কথাটা বলেই চলে যেতে পা বাড়ালো নিতু। উৎসব নিতুর হাতটা থামিয়ে দিয়ে বলল, আমাকে খুঁজতে একা একা এই ফাঁকা রাস্তায় আসতে ভয় লাগলো না? এখন যদি আমি সুযোগটা নিই। কিছুক্ষণ উৎসুকে দেখলো, তারপর অতি ভদ্র পুরুষ আপনি, এক বিছানায় থাকতেই সুযোগ নিতে পারলেন না, এখন আর কি নেবেন? উৎস যেন নিতুকে আবারও একটু কাছে টানলো। নিতুকে এদিকে ওদিকে দেখে শুকনো ঢোক গিল নিতু। উৎস বলল, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে শেখায়নি, তো অনেক কিছু করতে বাধ্যও করে। নিতু উৎসের হাত থেকে নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করে মানুষ ডাকবো। মানুষ ডেকে কি বলবে? তোমার বর তোমাকে অন্ধকারে টেনে এনেছে, নাকি তুমি এসেছো, কি বলবে? ছাড়ুন। নিতু, প্লিজ এবার তো ফিরে এসো। তুমি আমাকে দেখে পূর্বের আমির সাথে একটুও পার্থক্য করতে পারো না? বুঝতে পারো না তুমি আমাকে? তোমার অনুপস্থিতি যে অনেক কিছুর পরিবর্তন ঘটিয়েছে। যখন আমি চাইতাম তখন কোথায় ছিলেন আপনি? এখন আর আমি ফিরবো না, হাত ছাড়ুন। উৎস সেটা নিতুর হাতে ছেড়ে দিল। অবাক হলো নিতু। উৎস নিতুর ফিরিয়ে দেওয়া জিনিসগুলো নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল, সময়ের মধ্যে অভিমানগুলোকে এবার একটু ছুটি দাও নিতু। আমার হাতে বেশি সময় নেই। সদ্য তৈরি হওয়া আমার অনুভূতিগুলোকে অভিমানের ফানুষের মতো উড়িয়ে দিও না। আমি আবারও মুখ থুবড়ে পড়ব। বৃহস্পতিবার মাঝরাত। উৎস আজও নিতুর বাসার সামনে থেকেই নিজের বাসায় ফিরছিল। মায়ের সাথে খাবার খেয়ে রাতে ঘুমাতে গিয়েছিল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙেই উঠে বসলো সে। আজকাল রাতে কিছুতেই ঘুমোতে চায় না। কদিন আগে উঠতে বসতে সব জায়গায় একজন অভ্যাস হয়ে গিয়েছিল। তার কথা হাসি ছাড়া আজকাল বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। গত 2 রাত উৎস ঠিকমতো ঘুমাতে পারে না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। এদিকে ওদিকে সব দিক অন্ধকার। কোথাও কারো সাড়া শব্দ নেই। দীর্ঘ ছুটির দিনগুলো যেন আরো দীর্ঘ হতে শুরু করেছে। সময় কাটতে চায় না, সবসময় মনে হয় কি যেন নেই। নিতু উচ্ছ্বসিত হয়ে কথা বলা, চলমান সামনে সামনে থাকা সবকিছু যেন বেশি করে মনে পড়ে উৎসের। নিতুকে ছাড়া সবকিছুই খালি খালি লাগে।
মাঝরাতে ঘুম ভাঙতেই প্রতিদিনই নিতুকে কল দিল উৎস। রিং হতেই রিসিভও হলো। উৎস মৃদু গলায় বলল, ঘুমাওনি এখনো? না, কেন? কাজ করছিলাম। খেয়েছো রাতে? এত খবর আপনাকে কেন নিতে হবে? নিতু, তোমার মনে হচ্ছে না আমরা টিন এজারদের মতো ব্যবহার করছি? তোমার মনে হয় না আমাকে একটাবার সুযোগ দেওয়া উচিত? নিতু কিছু বলছে না। নিতুকে চুপ থাকতে দেখে উৎস পুনরায় বলল, তোমার কি একটুও মনে হয়নি তোমার প্রতি আমি নির্ভরশীল হয়ে পড়েছি? তোমার অনুপস্থিতিতে রুমে থাকতে ইচ্ছে করে না, তোমার কণ্ঠস্বর উপস্থিতি প্রচণ্ড মিস করি আমি। তুমি না থাকতে আলাদা করে কেন ভালোবাসি শব্দ বলেই একসাথে থাকতে হবে? এসব অনুভূতিকে প্রাধান্য দিয়ে ভালোবাসার কথা না বলে থাকা যায় না? উৎস থামলো, কিছুক্ষণ চুপ থেকে ফের বলে উঠল, আমি আবারও তোমাকে চাইছি নিতু। আমি সংসার করতে চাই। আমার নিজেরও আর ইচ্ছে করছে না কাউকে সঙ্গী করার পর আবার সঙ্গীহীন থাকতে। নিতু দীর্ঘশ্বাস ফেলল, ল্যাপটপ বন্ধ করে বলল, আমার ঘুমোতে হবে তাড়াতাড়ি। আগামীকাল সকালে বের হতে হবে। 5 দিনের জন্য কুমিল্লা যেতে হবে কাজের জন্য। উৎসের বুকের ভেতরটা কেমন করে উঠল। 5 দিন, তবে কি সহজ হতে না পারার জন্য কঠিন শক্তি তার জন্য বরাদ্দ হলো? সে বলল, নিতু, আমার ছুটি আর মোটেই 4 দিন। এরপর আমাকে কাজে ফিরতে হবে। দীর্ঘ একটা সময় সেখানে থাকতে হবে। আমাকে আর তুমি পাবে না অভিমান ভাঙানোর জন্য। এভাবে সব কিছু শেষ হতে দিও না। রাস্তাঘাটে তোমার পিছু নেয়া, বাসার সামনে দাঁড়িয়ে থাকা, এই কাজগুলো মোটেও আমার সাথে যায় না। তবুও আমি করছিলাম। আমি এসব করছিলাম নিছকই মানবিকতা থেকে বলে তোমার মনে হয়? আর কত পরিমাণে বাড়বে শাস্তির মাত্রা? এবার তো ট্র্যাজেডি শেষ হোক নিতু। উৎস এতগুলো কথায় চুপ হয়ে গেল। নিতু উৎসের তাকানোতে পরিবর্তন দেখাচ্ছে। সে বুঝেছে এই কয়দিনে দূরত্বে উৎসের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনে ঠিক কি কি হয়েছে সেটাই শুধু সে বুঝতে পারছে না। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না উৎসকে সবটা এখনই জানানো ঠিক হবে কিনা। সবকিছু জানালে হয়তো উৎসের এই সব তৈরি হওয়া অনুভূতিটা গাঢ় হয়ে যাবে। কিন্তু সে বিশ্বাস করবে? নিজের ওইটুকু সময়ও যে উৎসের সামনে আনতে ভয় পাচ্ছে। ঋতু কিছু বলবে বলে প্রস্তুতি নিচ্ছিল, ওপাশে উৎস চুপ করে আছে। এমন সময় ফোন কেটে গেল। উৎস ফোনের দিকে তাকিয়ে দেখলো ফোন বন্ধ হয়ে গেছে। সে ফোনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, নিয়মের মধ্যে বেড়ে ওঠা মানুষটা তোমার জন্য আজকাল ফোনে চার্জ দিতেও ভুলে যায় নিতু। যে বিছানায় দুইটা মানুষ একসাথে ঘুমিয়েছে সেই বিছানায় আর একা ঘুমায় না। কত কিছুর পরিবর্তন হয়েছে, এরপরেও তোমাকে যেতে দিতে হবে? কখনো না। আজই তুমি ফিরবে এ বাড়িতে। কিন্তু ফোনটা রেখে বালিশটা সোজা করে হেলান দিয়ে বসলো। বন্যার পাশে বসেই অফিসের শেষ না হওয়া কাজ করছিল। ঋতুকে হঠাৎ ফোন রেখে দিতে দেখে ফোন রেখে দিলাম। জানি না। কথা শেষ না করেই কেটে দিল। একবার কল দিয়ে দেখবি। পাগল হলি নাকি? কুমিল্লায় তো যাচ্ছিস শুধু একদিনের জন্য, মিথ্যা বলছিস কেন? ইচ্ছে হলো। তবে কি স্যারের মতো ম্যাডামেরও দূরে থাকতে মন চাইছে না? দূরে থেকে অভিমান রাগারাগি ঠিক জমছে না। উনি যা করছেন বাইরের পরিবেশে সেটে খাপ খায় না। বন্যা প্রলম্বিত শ্বাস ফেলল। মৃদু হেসে পুরুষ কোনো নারীকে ভালোবাসতে শুরু করলে নিজের অবস্থা ভুলে সব করতে পারে। উনিও সেটাই করছে। এবার দুজন এক হ, ওনাকে এবার সবটা জানিয়ে দিবি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন রাখতে নাই। দেখা যাক। সংক্ষেপে বলল নিতু। বন্যা হাই তুলতে তুলতে বলল, একটা কথা মাথায় রাখবি, অন্তত মেয়েদের একটা সময় গিয়ে জীবন সঙ্গী প্রয়োজন হয়। মানুষ চিরকাল একা থাকতে পারে না। অল্প বয়সে শোধ প্রতিশোধ চলতেই একটা সময় গিয়ে আফসোস করতে হয়। সে সুযোগ চাইলে তাকে একবার সুযোগ দিয়ে দেখ, মানুষটা তোকে হতাশ করবে না। সকাল সকাল বিয়ের কার্ড নিয়ে উৎসের রুমে প্রবেশ করলো ফারিনা বেগম। সকাল 7:30 বাজে। এই সময় উৎসকে গোসল শেষ করে রেডি হতে দেখে একটু অবাক হলেন তিনি। বিয়ের কার্ডটা বিছানার উপরে ফেলে বললেন, সকাল সকাল কই যাওয়া হচ্ছে? উৎস শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তোমার বৌমাকে আনতে। কেমন লাগছে দেখো তো। পছন্দ করার মতো লাগলে কাজ এক ধাপ এগিয়ে যাবে। ফারিনা বেগম অবাক দৃষ্টিতে চেয়ে রইল। নিতুকে আনতে যাচ্ছ? হ্যাঁ, ফিরবে সে? ফিরতে তো হবেই।
নিয়ে এসো তাকে। এই যে বিয়ের কার্ড। প্রতিবেশীর বাড়িতে বিয়ের দাওয়াত পড়ল।